কিন্তু আসাদের সামনে তো আর হাসা যায় না। কত কিছুই তো মনে পড়ে। মানুষ কি সব মনে পড়া প্রকাশ করতে পারে? সব মনে পড়া কি সব পরিস্থিতিতে প্রকাশ করা যায়? একটা মানুষ কি তার মনের মধ্যে বয়ে চলা সবটুকু কথার নদী আটকে রাখতেও পারে? এমন করেই আজীবন একটা মানুষকে অনেকটা দীঘা নিয়ে চলতে হয়। সে যেমন সবটুকু প্রকাশ করতে পারে না, তেমনি প্রকাশহীন ও থাকতে পারে না। লৌহজং থাকতে আমি পদ্মা নদীর কাছে মনের কথাদের ভাসিয়ে দিতাম। সুবিশাল পদ্মা আমার সবটুকু কষ্টের চিঠি নিস্তব্ধ ঢেউয়ের ভাঁজে জমা করে রাখত। আর এখন একজন দেশের নাগরিক জীবনের কোলাহলে নির্বাক আকাশের কাছে পাঠিয়ে দিই। আকাশ তা বুকের ভেতরে যত বিষাক্ত বিষাদের গল্পের ঝুড়ি তা নিয়ে মেঘ হয়ে উড়ে বেড়ায়। আমার দেহ থেকে ছিটকে যাওয়া সত্যিকারের প্রাণটা ছুটে চলে মেঘেদের ভিড়ে। আমার নিষ্প্রাণ দেহটা পড়ে থাকে চিরচেনা মিথ্যা সংসারে। স্বপ্ন নামক মরীচিকার খসে মন বিভ্রান্ত হয়। তবুও আমৃত্য স্বপ্নের মানুষ ভেতরেই বেঁচে থাকতে চায়। আমিও বেঁচে থাকতে চাই। মিথ্যার আর বিভ্রান্তিতে পৃথিবীতে এক মুঠো স্বপ্ন নেই। আমার সংবিত ফিরে আসে। আমি আসাদের দিকে নীরবে তাকাই। তবে আসাদের খাবার স্টাইল দেখে হাসি দমিয়ে রাখা কঠিন হয়ে গেল। একটা মানুষ যতই রাগী হোক না কেন, তারও পেটে ক্ষুধা লাগে। সেও নত হয় অকৃত্রিম ক্ষুধার কাছে। সবাই এই ক্ষুধা জিনিসটার কাছে নত হতে হয়। দিন শেষে আসাদও একজন মানুষ। আর এই একরোখা মানুষটা খাদ্যের কাছে এসে সব কিছু সমর্পণ করে। স্ত্রীর প্রতি অভিযোগ, সন্তানদের নিয়ে অনিশ্চিত হতাশা, সংসার জীবনে হেয়ালিপনা, সব কিছু এক জায়গায় এসে থেমে যায়। সেটা হলো পেটের ক্ষুধা। একজন বিবাহিত সংসারী পুরুষের স্ত্রীর হাতে রান্না খাওয়ার অভ্যাস হয়ে যায়। ইচ্ছে করলেই সে অভ্যাস ত্যাগ করতে পারে না। মনের অজান্তেই প্রতিবেলার খাবারে স্ত্রীর গন্ধ খুঁজে পায়। সেই গন্ধটা পুরুষকে মানসিক শান্তি দেয়। সংসারের সেই মানুষটা মনের গহীনে এমন নীরব গন্ধ হয়ে টিকে থাকে। আসাদ আমার রান্নায় সে শক্তি পায় কিনা জানি না। 20 বছরের সংসার জীবনে তা কখনো স্বীকৃতি পায়নি। আসাদকে আত্মতৃপ্তি নিয়ে খেতে দেখেছি বহুবার, কিন্তু কোনোদিন আমাকে প্রশংসা করতে দেখিনি। আসাদ কোনোদিন কোনো রান্না ভালো হলে প্রশংসা করেনি, কিন্তু 2-1 সময়ে কিছু খাবারের তেল নুল এদিক সেদিক হলে চিৎকার চেঁচামেচি করে ঘরে অশান্তি ডেকে আনে। একসাথে মানুষগুলোর একটু প্রশংসা সামনের মানুষটা বেঁচে থাকতে সহায়তা করে, পারস্পরিক হৃদ্যতা বাড়ে। কিন্তু আমরা মানুষগুলো বড্ড হীন মন মানসিকতার। আমরা অন্যকে প্রশংসা করলে মনে করি নিজেদের গচ্ছিত সম্পদের কিছু অংশ কমে যাবে। পৃথিবীতে আমরা সবাই সবার মতো বেঁচে থাকার অবলম্বন, অথচ কতটা নিষ্ঠুর ও অমানবিকভাবে তা অস্বীকার করে চলি। আসাদ সবসময় শাসন, ধমক অথবা নীরব মনিবের ভূমিকায় নিজেকে উপস্থাপন করে। মনে করে এমন করলেই হয়তো আমি তাকে ভয় পাবো, তার অধীনস্থ হয়ে থাকবো। কিন্তু সত্যি আমি মনে মনে তীব্র বিদ্রোহী হলেও আমার বাইরের মানুষটা তার অধীনস্থ থাকার অভিনয় করেই চলে। তবে অভিনন্দন আমার রান্না খুব পছন্দ করত। খুব বেশি সুযোগ হয়নি আমার নিজ হাতে অভিনন্দনকে খাওয়ানোর, যতটুকু সুযোগ হয়েছে সে ভালোবেসে এসে আমার রান্না। আমার খুব সামান্য কিছুকে অনেক সুন্দর করে নিজের অনুভূতি প্রকাশ করত। এত বছর পর আমাকে অসুস্থায় দেখবে অভিনন্দন নিজেও ভাবেনি। আমি দেখছিলামও কেমন অস্বস্তি বোধ করছিল, তবে চোখে মুখে ভালো লাগার ঝিলিক লেগেছিল। আমাকে দেখতে পেয়ে যে ওর মনের ভেতরে আনন্দ হচ্ছিল স্পষ্ট বোঝা যেত। খুব পুরানো প্রচলিত কথা আছে, গর্ভের সন্তান আর মনের প্রেম লুকিয়ে রাখা যায় না। অভিনন্দনের থাকার ব্যবস্থা হলো। আমি ভয়ে ভয়ে আসাদকে জিজ্ঞেস করলাম, নতুন ইঞ্জিনিয়ার কতদিন থাকবেন? কমপক্ষে 2-1 বছর তো থাকতেই হবে, এর চেয়ে বেশিও হতে পারে। গ্রামে কেউ থাকতে চায় না, ওপরের লোকজন থাকলে ঢাকায় বদলি হয়ে যেতে পারে। আমি যে মা হতে যাচ্ছি সেটা আমি ভুলেই গিয়েছিলাম। কেমন নির্লজ্জ এক গভীর বেদনা আমাকে ঘিরে ধরল। মনে হতে লাগলো অভিনন্দনের সাথে ফের দেখা না হলেই ভালো হতো। সব কাজের মধ্যে অভিনন্দনকে দেখার আর কথা বলার অভিপ্রায় আমাকে কিছুটা অগোছালো করে রাখ। পরবর্তীতে কি হবে তা জানতে আমাদের পেজের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।